তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক সংখ্যা হবে। তাহলে কত নম্বর প্রশ্ন? 4 নম্বর প্রশ্ন। একটা বৃত্ত আছে এবং সেই বৃত্তে ধরে নাও অকেন্দ্রবৃত্ত এবং সেই বৃত্তের অভ্যন্তরে একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে বৃত্তের উপর কি স্পর্শ অঙ্কন করা যাবে? না, এখানে প্রশ্নটা ভুল আছে। অন্তস্থ হবে না, এটা হবে বহিস্থ। তাহলে কি হবে না, বহিস্থ বিন্দু। তাহলে কোনো একটা বৃত্ত আছে এবং সেই বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু আছে, এটা বৃত্তের কেন্দ্র ও এবং বাইরে একটি বিন্দু এ। তাহলে এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর কটি স্পর্শক অঙ্কন করা যাবে? না, আমরা জানি দুটি স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে? না, দুটি হয়ে যাবে। কিন্তু এখানে মাথায় রাখবে প্রশ্নটা মিস্টেক আছে, বহিস্থ হবে দুটি। তারপরে 5 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি নীরের গোলকের আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:27, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ধরি সে যে দুটো গোলক আছে তাদের ব্যাসার্ধ, ধরি গোলক দুটির ব্যাসার্ধ R1 ও R2 একক। তাহলে আমাকে বলো তো তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে নির্ণয় আয়তনের অনুপাত আমরা প্রশ্নানুসারে করে দিচ্ছি। তাহলে প্রথম গোলকটির আয়তনের অনুপাত, প্রথম গোলকটির আয়তন কত হবে? 4/3 পাই R1 কিউব। এবং দ্বিতীয় গোলকটির আয়তন কত হবে? 4/3 পাই R2 তার কিউব। কারণ R1 এবং R2 ব্যাসার্ধ ধরে নিয়েছি, তাদের অনুপাত নিয়ে নিলাম। অনুপাত কত বলে দিয়েছে? 1:27, মানে কত? 1/27। তাহলে 4/3 পাই পাই কাটা গেল। এখান থেকে আমরা বলতে পারবো R1/R2 তার হোল কিউব সমান সমান কত বলতে পারবো? 1/3 তার হোল কিউব। উভয় দিকে পাওয়ারগুলো 3 কেটে গেল। তাহলে আমরা বলতে পারবো যে R1/R2 সমান সমান কত? 1/3। তাহলে উভয় পক্ষে আমরা স্কোয়ার করে নিচ্ছি। আমরা কি করছি? উভয় পক্ষে স্কোয়ার করে নিচ্ছি। আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করি, বাম দিকে কত হবে? R1 এর স্কোয়ার বাই R2 এর স্কোয়ার সমান সমান 1 এর স্কোয়ার মানে 1 আর 3 এর স্কোয়ার মানে কত? 9। উভয় দিকে আমরা 4π8 করে নিচ্ছি, মানে উভয় দিকে বলতে প্রথম যে ভগ্নাংশটা আছে বাম দিকে, অপর নিচে 4π8 করে নিচ্ছি। তাহলে 4π কেটে যায়, 4π আর 4π কেটে যেতে পারে, তাই না? তাহলে এটা আমরা কেন করলাম? কারণ আমাদের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। ক্ষেত্রফলের সূত্র কি? 4π ব্যাসার্ধের স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে অনুপাতটা কত হয়ে যাচ্ছে? 1:9। তাহলে এটার অনুপাত কত হবে? 1:9। তারপরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। বলেছে যে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরুমান হলো প্রবণতার মাপক। তাহলে এখানে হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। কি হবে? না, কেন্দ্রীয় প্রবণতা। তারপরে প্রশ্ন এবার সত্য মিথ্যা চলে যাক। 3 দাগের যে প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা, সেগুলো কি বলেছে? না, এ এর মূলধন কি বলেছে? না, এ এর মূলধন বলে দিয়েছে 1200 টাকা। আমার এ এর লাভ বলে দিয়েছে বা লভ্যাংশ বলে দিয়েছে কত? 180 টাকা। এবং বি এর মূলধন বলেছে কত? 800 টাকা। এবং মোট লাভ বলে দিয়েছে আমার কত? 300 টাকা। তাহলে মোট লাভ যদি 300 টাকা হয় এবং তার মধ্যে যদি এ এর লাভ 180 টাকা হয়ে যায়, তো আমরা বি এর লাভ বের করতে পারবো। তাহলে বি এর লাভ কত হবে? না, 300 মাইনাস 180 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে? 120 টাকা, তাই তো? তাহলে আমরা এ ও বি এর মূলধনের অনুপাত বের করে নিচ্ছি সর্বপ্রথমে। মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাতটা কত হয়ে যাবে? এর মূলধন কত? না, 1200 টাকা এবং বি এর মূলধন কত? 800 টাকা। দুই দিক থেকে দুটো শূন্য ক্যান্সেল আউট করে দিচ্ছে এবং 12:8। 4 দিয়ে কাটে, 4 3 12, 4 2 8। তাহলে কত? 3:2। এবং যদি এদের লাভের অনুপাত বের করি, এ ও বি এর লাভের বা লভ্যাংশের অনুপাত, কি হবে অনুপাতটা? না, আমার অনুপাতটা আসবে এ এর লাভ কত আছে? 180 টাকা এবং বি এর লাভ কত আছে? 120 টাকা। একটা শূন্য ক্যান্সেল আউট করে দিয়েছি। 6 3 18, 6 দিয়ে 12। অর্থাৎ তাদের মূলধনের অনুপাত এবং তাদের লাভের অনুপাত যেহেতু সমান চলে এসেছে, তাহলে আমরা বলবো যে প্রদত্ত বিবৃতিটি সত্য। প্রদত্ত বিবৃতিটি সত্য। ঠিক আছে, এটা হলো 3-এর 1 নম্বর প্রশ্ন।
এবার হচ্ছে 3-এর 2 নম্বর প্রশ্ন কি বলেছে, না বলেছে